সিফাত ভাই, ইউ ক্যান স্টার্ট। একটু পোস্ট করেছেন কি ভাই? আমরা লাইভে আসছি আসিফ ভাই। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমরা ইউনিভার্সিটি এবং A2I কর্তৃক আয়োজিত অনলাইন লার্নিং সামিটের তৃতীয় দিনে করেছি এবং খুবই সুভাবে বিগত 2 দিনের যে বিভিন্ন সেশনগুলো ছিল সেই সেশনগুলোতে আমরা আমাদের অনলাইন লার্নিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় ই লার্নিং প্ল্যাটফর্ম। আমাদের ই লার্নিং প্ল্যাটফর্মের এই আলোচনার মধ্যে ই লার্নিং সলিউশন আমাদের দেশে আছে অনলাইন লার্নিং এর পার্সপেক্টিভ থেকে, সেই বিষয়ে আলোচনা করব। আমাদের আজকে জয়েন করেছেন আমাদের কয়েকজন পার্টিসিপেন্ট, এর মধ্যে আমি একে নাম বলছি। ডক্টর মোহাম্মদ রফিউদ্দিন আহমেদ, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ইউনিভার্সিটি অফ ঢাকা। আর আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ স্যার, প্রজেক্ট ডিরেক্টর আমাদের বিডা থেকে যে প্রজেক্টে পরিচালিত হয় এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট। স্যার নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এরপর আমাদের সাথে জয়েন করেছেন মোহাম্মদ শামীম হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড চিফ আর্কিটেক্ট অফ অরেঞ্জ বিল্ডিং ডেভেলপমেন্ট বিডি। আমাদের সাথে আরও জয়েন করেছেন মিস্টার মেহেদি হাসান, ন্যাশনাল কনসালটেন্ট ইন এডুকেশন ইনোভেশন। আমাদের সাথে জয়েন করেছেন কামরুল কিবরিয়া অয়ন, ম্যানেজার এডুকেশন প্রোগ্রাম, জাগো ফাউন্ডেশন। আমাদের সাথে আরও রয়েছেন জনাব সাদমা মজিদ, সহপাঠী। আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের লাইভ সেশনে। তো আমি একটু প্রথমেই সবাইকে জানাচ্ছি যে আমাদের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যার যার বাসা থেকেও এই সময় দিতে পেরেছেন আমাদেরকে, এবং আমাদের সারা দেশের শিক্ষক শিক্ষার্থী এবং এডুকেশন ম্যানেজমেন্টে যারা, তাদেরকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে ফেসবুকে অনেকে যুক্ত হবেন এবং বিভিন্নভাবে আমাদের সাথে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা যুক্ত হবেন। তাদের সামনে কিছু কথা বলার এবং কিছু আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার সময় করার জন্য। তো স্যার, আমি প্রথমেই আমাদের রাফিউদ্দিন আহমেদ স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, আমাদের যে কোভিড সিচুয়েশন শুরু হলো, তারপর আমরা হুট করে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ে গেলাম, সবাই বন্দী হয়ে গেলাম। তারপরে আমাদের রিয়েলাইজেশন হলো যে না, এভাবে তো আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে থাকতে পারে। অবশ্যই লকডাউনের মধ্যে বন্ধ হয়ে থাকবে, কিন্তু পড়াশোনা তো বন্ধ থাকতে পারে না। তো এই পরিস্থিতিতে অনলাইন লার্নিং বিভিন্নভাবে শুরু হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করে যাচ্ছে, আমাদের স্কুল কলেজ এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চেষ্টা চলছে। তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এই বিষয়টা ভবিষ্যতে আমরা কিভাবে আমাদের জীবনযাপনের সাথে সমন্বয় করব? রাফিউদ্দিন স্যার। থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আমাদের আজকের যে ডিসকাশন এবং এজেন্ডা। এটার নাম হচ্ছে এডুকেশন সেশন। সো এখানে কাজ করছে সবাই আসলে যারা এডুকেটর প্লাস এন্টারপ্রেনার অন দ্যাট এডুকেশন এরিয়া। সো দ্যাটস ওয়াই ইটস এ নিউ টার্ম, এটা খুব পপুলার হচ্ছে এখন, এডুপ্রেনারশিপ। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি, আমি ডক্টর রাফিউদ্দিন আহমেদ বলছি, অ্যাজ সিফাত ইন্ট্রোডিউস করে দিয়েছে। তো আমরা যখন আসলে করোনার পরিস্থিতিতে এমন, এটা আসলে সবাইকে খুব টালমাটাল করে দিয়েছে আসলে, যে আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। ইনফ্যাক্ট আমরা জানুয়ারি মাসে প্রস্তুত ছিলাম না, ফেব্রুয়ারিতেও ছিলাম না, জাস্ট দেখছিলাম যে চায়নার থেকে এটা স্প্রেড হচ্ছে। সো বাট মার্চে আমরা যখন লকডাউনে গেলাম, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আজকে প্রায় 2 মাস পূর্তি হলো, তাই না? 16ই মার্চ থেকে আমরা গিয়েছি, আজকে আরেক 16ই ঠিক 2 মাস, বরাবর 2 মাস। তো যতটুকু মনে পড়ে, আমি জাস্ট একটু ই লার্নিং প্ল্যাটফর্মে আমার কাজ করার অভিজ্ঞতা একটু অনেক আগে থেকেই, গত 4-5 বছর ধরেই আমি একটু বাইরে পড়াশোনা করার সুযোগ হয়েছিল পিএইচডি করার সময় অস্ট্রেলিয়াতে। সেখানে আমি যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুম আমি ব্যবহার করি, সেটা 2016-17 সাল থেকে। ওই দেশে ওদের এই প্ল্যাটফর্মটা রেডি আছে। তো নর্মালি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ধরলাম 2টা প্ল্যান থাকে, প্ল্যান এ, প্ল্যান বি। তো প্ল্যান এ তে হচ্ছে ফেস টু ফেস ক্লাস নিবে সবাই। এতে আমরা অভ্যস্ত ছিলাম গত 200 বছর ধরে, প্রায় আরো বেশি 2000 বছর ধরে আমরা শিক্ষকের সাথে সামনাসামনি তার থেকে জ্ঞান আহরণ করি। 200 বছর ধরে সেটা অনেক বেশি ম্যাসিভ হয়েছে। কিন্তু করোনা এসে আমাদের প্ল্যান এটাকে আসলে চেঞ্জ করে দিয়েছে কিছুটা। মনে হচ্ছে যে আমাদের প্ল্যান বিটা
প্ল্যান বিটাই এখন প্ল্যান এ হয়ে যাচ্ছে। যে প্ল্যান বি, আমাদের দেশে প্ল্যান বি ছিল না, প্ল্যান বি ছিল হচ্ছে ডেভেলপ কান্ট্রিতে। যেটা আমি গেছি অস্ট্রেলিয়াতে 2008 সালে গিয়েছিলাম মাস্টার্স করতে, তখনই দেখলাম ওখানে ওদের প্ল্যান বি রেডি। ওরা গত 20 বছর ধরেই অনলাইন প্ল্যাটফর্মে, ওরা ওরা তখনও জানতো না যে করোনা আসবে, কিন্তু সামহাও ওদের একটা ব্যাকআপ প্ল্যান রেডি ছিল ওই সময় থেকে। 2001 থেকে তাদের রেডি ছিল ফর দ্য লাস্ট 20 ইয়ার্স। তো ওখানে পড়ার সময় দেখিয়েছিলাম। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? চলে কে বলছেন সাউন্ড? জি জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। বলুন। সো প্ল্যান বিটা ডেভেলপ কান্ট্রিতে রেডি ছিল, কিন্তু আমরা রেডি ছিলাম না। আমরা জাস্ট এখন এখন চলে এসেছি অনলাইন ক্লাস করতে। তো আমরা যখন আসলে 16 তারিখ থেকে যখন বন্ধ হয়েছে, ওই দিনেই ইনফ্যাক্ট 16ই মার্চ ওই দিন আমি আমার প্রথম জুম ক্লাসটা নিয়েছিলাম। কারণ আমি একটা পেপার দেখছিলাম 3-4 দিন আগের থেকেই, 12-13 তারিখ থেকে মার্চের, যে আমাদের প্রতি একটা লকডাউন আসতে পারে। তো আমি স্টুডেন্টদেরকে ক্লাসে এমনিতে জানিয়ে রেখেছিলাম, দেখো আমি তো জুম অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছি আগে, তো যদি এরকম হয় তাহলে তোমাদের প্রথম ক্লাসটা আমি জুমে ট্রাই করবো 16ই মার্চ, আজ থেকে 2 মাস আগে। দেন স্টুডেন্টরা বললো সেটা কি, আমি একটু এক্সপ্লেইন করলাম। যখন ক্লাস নিতে গেলাম তখন অনেক কি আগে ইনস্ট্রাকশন দিয়েছে যে জুমটা ডাউনলোড করতে হবে এন্ড দেন ইউ ক্যান জয়েন। তো পরে জাস্ট 50% 40%-এর মতো পেয়েছিলাম প্রেজেন্ট, অনেকে বুঝে নাই জিনিসটা কি। তো পর থেকেই শুরু হয়ে গেল আর কি, যে সবাই অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নেওয়া, এবং এই জুম বুমিং শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইউনিভার্সিটি ভাবলো যে আমরা কিভাবে আমাদের শিক্ষাটা দিয়ে কন্টিনিউ করে যেতে পারি। তো সেখান থেকে আলটিমেটলি অনেক ইউনিভার্সিটি শুরু করে দিয়েছে তখন থেকেই। আর প্লাস আমিও ওই অনেকে মানে অ্যাডভাইসও দিয়েছে যে আপনারাও ফলো করতে পারেন, ভেরি নাইস প্ল্যাটফর্ম এবং ফ্রি প্ল্যাটফর্ম, 40 মিনিট ফ্রি ক্লাস নেওয়া যায়। তো তারপর ওখান থেকে আমরা প্রয়োজনটা বুঝতে শুরু করলাম। তারপর থেকে অনেক কোম্পানি আসা শুরু করলো, স্যার আমরা গ্রামে চলে এসেছি, ছাত্ররা বিশেষ করে তারা টাকা দিয়ে পড়ছে। তো অনেক রকমের কমপ্লেইন, পজিটিভ নেগেটিভ ইস্যুসগুলো আজকে এখান থেকে হয়তো উঠে আসবে, যে আমরা আসলে এবং লাস্টে হয়তো আমরা শেষ করতে পারি যে কি নিয়ে কিভাবে এটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। সো লাকিলি আমাদের তো আর্থসামাজিক পরিস্থিতিটা ডিফারেন্ট বাংলাদেশে, শহরে থাকে গ্রামে থাকে। একটু আগে আমি প্রিন্সিপাল স্যারদের ডিসকাশন শুনছিলাম, বেশিরভাগই বলছেন যে আসলে এটা করা যাচ্ছে না, এটা হবে না। আলটিমেটলি দেখেন, যে কোনো ভালো জিনিস বা যে কোনো জিনিস শুরু করতে গেলে সেটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে, এবং যে কোনো নতুন ইনিশিয়েটিভে অনেক লোক কিন্তু বেকার হয়, বা অনেক লোক কিন্তু আসলে সেটার সাথে অভ্যস্ত হয়। যেমন আপনি খেয়াল করে দেখেন, 20 বছর আগে যখন কম্পিউটারের বুমিং শুরু হয়েছে বাংলাদেশে, সচিবালয়ের সামনে কিন্তু অনেক টাইপিস্ট আন্দোলন করেছিল প্রেস ক্লাবের সামনে, যে না আমরা যাবো না এখানে। টেলিটক যখন প্রথম সিম ইন্ট্রোডিউস করে টেলিফোন থেকে মোবাইল ফোনে, অনেক আন্দোলন করেছে যে আমাদের চাকরি চলে যাবে। কিন্তু আসলে না, মানে নতুন জিনিসে অনেক ক্ষতিগ্রস্ত হয় ইনিশিয়ালি, কিন্তু সবাইকে যদি আমরা ওই আর্মিদের অ্যাপ্রোচ ফলো করে এগিয়ে যাই, যে কেউ যদি গুলি খায় বা কেউ অসুস্থ হয়, তাকে নিয়ে তো সবাই কান্নাকাটি করতে বসে যায় না ওখানে, তাকে নিয়েই সবাই চলে, তাকে নিয়েই সবাই কিন্তু সামনে এগিয়ে যায়। আমাদের এখানে যেসব মার্জিনালাইজ গ্রুপ আছে, যারা ধরুন ইন্টারনেট পাচ্ছে না, ডিভাইস পাচ্ছে না, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এটার জন্য যেগুলো ন্যাশনাল প্রবলেম, আমাদের শিক্ষাটা একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, এবং গভর্নমেন্টের বিশাল কন্ট্রিবিউশন আছে এখানে, নেক নজর আছে। সরকারকে আসলে এটাকে ওইভাবে নার্চার করে পলিসি মেক করে দেন এগিয়ে যেতে হবে। দারুণ কিছু পয়েন্ট আপনি নিয়ে এসেছেন, বিশেষ করে আমাদের এডুকেশন সেক্টরে এটা অল্টারনেটিভ প্ল্যান খুব দরকার ছিল আগে থেকেই, এটা এখন অবশ্যই আমাদের পলিসি করে জোর দেবে। এছাড়া আমাদের যে একটা আর্থসামাজিক পরিস্থিতিতে আমাদের স্টুডেন্টদের বিভিন্ন ধরনের প্রবলেমও আছে, সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। পাশাপাশি নিউ স্কিল ডেভেলপমেন্টের কথা বলছেন, যে আমাদের নতুন নতুন স্কিলগুলো এবং নতুন নতুন জব মার্কেটগুলো করতে হবে। ঠিক এই কথা সূত্র ধরেই আমি একটু যেতে চাই আমাদের একেএম হাফিজুল্লাহ স্যারের কাছে, আমাদের প্রজেক্ট ডিরেক্টর এবং একজন ওয়ান অফ দ্য পলিসি মেকার বলবো। তার যে প্রজেক্টটি আমাদের দেখছেন, এটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ এন্ড স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো স্যার, এই যে আমাদের স্যার বলে গেলেন রাফিউদ্দিন স্যার, যে আমাদের নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে, নতুন নতুন মার্কেট ক্রিয়েট করতে হবে, এবং আমাদের সামাজিক পরিস্থিতির উপর বিবেচনা করে আমাদের আসলে এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। তো আমি যদি একটু আপনাকে প্রশ্ন করি, যে আমাদের যে নতুন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 কথা আমরা অনেকদিন যাবতীয় বলছি, তো আমাদের যে রেগুলার যে ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো হতো, তার থেকে কি একটু নতুন করে ভাবার সময় এসেছে? এই ধরনের অনলাইন লার্নিং থেকে শুরু করে, অনলাইন অ্যাক্টিভিটিস থেকে শুরু করে, এবং পুরো সোসাইটিকে কি একটা শিফট করার সুযোগ তৈরি হয়েছে কিনা আপনার কাছে কি মনে হয়? আপনার মাইকটা একটু অন হচ্ছে। ধন্যবাদ আপনাকে, শেফাতুল ইসলাম।
অ্যাটাচড অফিসার এটুআই। আমার নাম আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। আমি সরকারের উপসচিব এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেটি হচ্ছে ইএসডিপি, এন্টারপ্রেনারশিপ এন্ড স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমি এই মুহূর্তে এই প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছি আর কি। এখন আমাদের যখন প্রকল্পটি আমরা হাতে নিলাম, আমাদের প্রকল্পটি আমরা হচ্ছে আমাদের প্রকল্প মেয়াদে, আমি একটু ব্রিফ করে নিই। এটা প্রকল্প মেয়াদে আমরা সারা বাংলাদেশ থেকে 24,000 ইয়াং এডুকেটেড অ্যান্ড ইমার্জিং ইউথ যারা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব ফর বিকামিং এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার হওয়ার জন্য আমরা তাদেরকে ট্রেনিং প্রোভাইড করছি এবং এই ট্রেনিংটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এবং এই ট্রেনিং এর জন্য আমরা সিলেক্ট করছি কম্পারেটিভলি যাদের একটু পড়াশোনা জানা আছে, যাদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে, এই ধরনের ইমার্জিং ইউথ যারা আছে, those who want to engage themselves into the workforce, যারা কাজের সাথে সম্পৃক্ত হতে চায় বাট তাদের কোনো কাজ পাচ্ছে না, তাদেরকে একটি ট্রেনিং স্ট্রাকচার্ড ওয়েতে একটি ট্রেনিং প্রোভাইড করে, একটা নির্দিষ্ট মডিউলের অধীনে প্রোভাইড করে দেন তাদেরকে কর্মে সম্পৃক্ত করা। আমরা ইউথদের নিয়ে কাজ করছি কারণ সরকারের একটি নির্বাচন ইশতেহার ছিল এবার তারুণ্যের সাথে বাংলাদেশের সমৃদ্ধি। সেই ইউথ আমাদের যে আমরা যে ইউথ যারা আছে তাদেরকে এভাবে যদি কর্মে সম্পৃক্ত করতে পারি, সেক্ষেত্রে আমরা খুব সহজেই আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটি আছে সেটিকে আমরা 2 অঙ্কের কোটায় নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। আর এটিকে কর্মে সম্পৃক্ত করার মাধ্যমে তাদেরকে যদি আমরা বিনিয়োগে বা ইনভেস্টমেন্টে, যাতে প্রাইভেট সেক্টরে আমরা এনগেজ করতে পারি, এন্টারপ্রেনার তৈরি করতে পারি, দেন আমার প্রাইভেট সেক্টরে তখন ইনভেস্টমেন্টটা বেড়ে যাবে আর কি। এটি ছিল একটা মূল বিষয়। তো আমরা যখন এই প্রকল্পটি শুরু করলাম, আমরা তো আসলে প্রান্তিক পর্যায়ে আমরা প্রত্যেকটি জেলায় একটি করে অফিস নিয়ে আমরা ইউথদেরকে খুঁজে বের করার চেষ্টা করলাম, কাদের আগ্রহ আছে, ন্যাক রয়েছে, প্যাশন রয়েছে, তাদেরকে আমরা একটু বাছাই করে আমরা একটা নির্দিষ্ট মডিউলের অধীনে প্রশিক্ষণটা দিচ্ছি। এবং আমাদের এই প্রশিক্ষণের মডিউল কিন্তু একটু ডিফারেন্ট। আমরা তাদেরকে জানাচ্ছি যে বিজনেস এবং বিজনেসের শুরুতেই বা তাদেরকে হাউ টু প্রিপেয়ার এ বিজনেস প্ল্যান, কারণ উইদাউট এ বিজনেস প্ল্যান সে কখনো ভালো করে ইনভেস্ট করে সে সাকসেস হওয়াটা তার জন্য কঠিন। আমরা ইজ অফ ডুইং বিজনেসটাকে সেটি তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। ওয়ান স্টপ সার্ভিস আমাদের বিডা থেকে সম্প্রতি লঞ্চ করা হয়েছে, আপনি দেখেছেন, সেটিও আমরা তাদেরকে শিখিয়ে দিচ্ছি। আর another thing, BIDA is the apex body for promoting the business or facilitating the business. So BIDA কোন সেক্টরে ইনভেস্টরদেরকে আর ইউথদেরকে, নিউ এন্টারপ্রেনারদেরকে বা স্টার্টআপদেরকে হেল্প করে থাকে সেই বিষয়গুলো আমরা তাদেরকে জানাতে পারছি। এছাড়াও পুরো বিজনেসটা কিভাবে সে রান করবে, একদম তার প্রোডাক্টের প্রাইসিং, কস্টিং, তার ব্যাংকিং সেক্টর এলসি ওপেন করা, কিভাবে তার ট্রেড লাইসেন্স করবে, প্রত্যেকটি বিষয় আমরা তাদেরকে 1 মাসে শিখিয়ে দিচ্ছি। এরপর তাদেরকে আমরা মেন্টরিং করছি সাকসেসফুল উইথ দ্য হেল্প অফ আওয়ার সাকসেসফুল এন্টারপ্রেনার অর এমার্জিং বিজনেসম্যান যারা আছে, সাকসেসফুল বিজনেসম্যান, তাদের মাধ্যমে আমরা তাদেরকে মেন্টরিং করছি আর কি। এটা ছিল আমাদের বিষয়। এখন যে সিচুয়েশনটা এসেছে কোভিড-19, আমরা কিন্তু এর প্রতি মাসে 1 মাস ব্যাপী একটি করে প্রশিক্ষণ আমরা কিন্তু অলরেডি, যেটি আমাদের ডক্টর রাফিউদ্দিন আহমেদ উনি বলে গিয়েছেন, আমরা আজকে 16 তারিখে বন্ধ করেছিলাম, আজকে 16 তারিখ, 2 মাস কিন্তু পেরিয়ে গেল, আমাদের 2 মাস ট্রেনিংটি বন্ধ আছে। ইতিমধ্যে আমরা কয়েকটি ভার্চুয়াল মিটিং করেছি। এই যে ভার্চুয়াল মিটিং কিন্তু আগে করিনি, এখন করছি, তার মানে উই আর সাকসেসফুল। আমার কাছে মনে হয়েছে ভার্চুয়াল মিটিং এ আমরা উই আর অনেক বেশি অ্যাটেন্টিভ থাকি। আমরা আমাদের অফিসে যখন বসে কনফারেন্স করি, মিটিং করি, তখন যেভাবে থাকি, আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আমরা বেশি অ্যাটেন্টিভ থাকি। কারণ আমি যদি রফিকের একটি কথা মিস করি, শেফাত সাহেবের একটি কথা মিস করি, আমি তো আর কিতাব করতে পারবো না, আমার দেখতে খারাপ দেখা যাবে, এটা কেমন লাগবে। সো আমি অনেক বেশি অ্যাটেন্টিভ থাকি। আরেকটি বিষয় হচ্ছে, আজকে যখন এটাকে আপনি যখন অনলাইন মিটিং এ যখন চলে আসছেন, অনলাইন ক্লাসে যখন চলে যাবেন, দেন আপনি অনেক বেশি ওয়েল প্রিপেয়ার থাকবেন। আমি আমাকে দিয়ে যেটি বুঝি, কারণ আমাকে সবাই ফলো করছে, পুরো বাংলাদেশ ফলো করছে, পুরো বিশ্ব ফলো করছে। তাহলে আমাকে আজকে রাফি ভাই ফলো করবে, শেফাত শেফ ফলো করবে, এখানে আমি দেখতে পাচ্ছি কামরুল কিবরিয়া অয়ন, উনি আমাকে ফলো করবে, কারণ
আমি যদি আমাকে সুন্দরভাবে মেলে ধরতে না পারি, উপস্থাপন করতে না পারি, আমার সম্পর্কে একটি সংকীর্ণ ধারণা আপনি পোষণ করবেন। আমার যারা পার্টিসিপেন্ট তারা শিখতে পারতে পারবে না। মোরওভার সবচেয়ে বড় জিনিস আমার নিজের কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আসবে না আরকি। আমি ভালো ক্লাস দিলাম কি দিলাম না, এটা কিন্তু আমার স্যাটিসফ্যাকশন আরকি। আমি একদম সুন্দর ক্লাস নিতে পারবো, তখন বুঝতে পারবো না আমি স্যাটিসফাইড আসলে। তো এটা হচ্ছে যারা যখন সবাই কিন্তু আপনাকে ফলো করছে, দেখছে। ইন দ্যাট কেস আপনার প্রিপারেশন অনেক ভালো থাকবে। আপনি অনেক সুন্দর করে প্রিপারেশন নিয়ে একদম ওয়েল ইকুইপড হয়ে আপনি ক্লাসে আসছেন। সো e-learning is very necessary for that. আমার যখন আজকে 64 ডিস্ট্রিক্টে ক্লাস হচ্ছে, আমার যখন রিসোর্স পারসনরা ক্লাস নিচ্ছে, আমি এখান থেকে কখনো কোনো সময় মনিটরিং করতে পারছি, কখনো করছি না। কিন্তু এখন কি হবে আমি কিন্তু পুরোটা মনিটর করতে পারবো। এবং যিনি ক্লাস নিতে আসবেন উনি কিন্তু বুঝবেন হ্যাঁ, প্রজেক্ট ডিরেক্টর স্যার তো খেয়াল করছেন বা আমাদের ডিলার এক্সিকিউটিভ চেয়ারম্যান স্যার খেয়াল করছেন বা আমাদের A2Y থেকে মানিক মাহমুদ খেয়াল করছেন। অনেকে দেখছেন, আমাদের পিএম অফিস থেকে দেখছেন আমাদের স্যাররা। সো আমাকে খুব ভালোভাবে যেতে হবে। দেখেন নিজের প্রতি কিন্তু দায়বদ্ধতা চলে আসে। আর ই-লার্নিং তো আজকের বিষয় না। এটি কিন্তু বাংলাদেশে বোধহয় ১ম আমি যদি ভুল না করি শুরু হয়, রাফি ভাই আরো ভালো জানবেন। উনি শিক্ষক মানুষ, অনেক ভালো জানবেন, প্রফেসর মানুষ ভালো জানবেন। BOU মানে ওপেন ইউনিভার্সিটি থেকে বোধহয় শুরু হয় ১ম, তাই না? এটি মানে শুরু করা হয় এবং আজকে কিন্তু সেটি সম্পূর্ণ আলোর মুখ দেখেছে আরকি। দেখেন তারপরে আমরা সোনার বাংলাদেশ একটি ছিল কিন্তু যেটা ডেডিকেটেড করা হয়েছে টু ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং কানেকশন বিটুইন একাডেমিক পিয়ার্স অ্যান্ড এক্সপার্টস। সোনার বাংলাদেশ। আমাদের সৃজনশীল.com আমাদের শুরু হয়েছিল। আমরা কিন্তু শুরু করেছি অলরেডি। আর বাংলাদেশের যে আইসিটি যে এটার একটা বড় বাধা ছিল, বাধা মানে আমি বলব কি চ্যালেঞ্জ ছিল যে আইসিটি সেক্টর ডেভেলপমেন্ট। বাট প্রেজেন্টলি উই আর হাইলি ডেভেলপড ইন আইসিটি সেক্টর। সো আমরা কেন স্টার্ট করতে পারবো না? আমরা যদি ভার্চুয়াল মিটিং করছি আপনাদের সাথে জুমে বসে, আমরা 100 কে কানেক্ট করে ফেলছি। আমরা অনেক বেশি, আমরা যদি ব্রডকাস্ট করি আরো অনেক বেশি আমরা 3000 4000 কে কানেক্ট করতে পারবো আরকি। ইতিমধ্যে এটি নিয়ে আমরা একটি সেশন করেছিলাম। আমাদের যারা রিসোর্স পারসন আছে, আমাদের যারা এডুকেশনাল ইনস্টিটিউট বলতে আমাদের যারা এখানে প্রশিক্ষণ প্রতিষ্ঠান যারা আছে, ট্রেনিং ইনস্টিটিউট যারা আমাদের সাথে কাজ করছে, তাদের সাথে বসেছিলাম। তো তারা সবাই এটার পক্ষে পক্ষে মত দিয়েছেন। এবং আমরা বোধহয় খুব সহসাই আমরা জুন 1 থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের একটি ব্যাচ আমরা শুরু করব 64 ডিস্ট্রিক্টে। তো আমি যদি 64 ডিস্ট্রিক্টে আমাদের যারা প্রান্তিক পর্যায়ের এন্টারপ্রেনার্স, আমি অলরেডি আমার ব্যাচ কিন্তু সিলেক্ট করে ফেলেছি। আমার প্রতি ব্যাচে 25 করে থাকে। আমি কিন্তু সিলেক্ট করে ফেলেছি। সেক্ষেত্রে আপনি খেয়াল করেন, যদি আমি সিলেক্ট শুরু না করতাম, আমি যদি এভাবে স্টার্ট চিন্তা না করতাম, আমি কিন্তু স্টার্ট করতে পারতাম না। আমি শুরু করেছি, ইনশাআল্লাহ শেষ হবে। প্রাথমিক পর্যায়ে আমার কিছু obstacles I may have to face, but I can do it. And definitely we must overcome this and must be overcome this. এটা আমরা মনে করি। কারণ আমরা কিন্তু এখন মানে অলরেডি আমরা অনেক আগে থেকে কিন্তু এটা একটা ডিজিটাল এরাতে প্রবেশ করেছি আর। এখন আমার কাছে মনে হয়েছে এটি আমরা খুব ইজিলি করতে পারবো। ই-লার্নিং আমি একটা আর্টিকেল সেদিন দেখছিলাম, পড়ছিলাম ই-লার্নিং এর। দিয়ে ওনারা বলেছে ফর এক্সাইটিং। বলেছিল ফর এনার্জেটিক, ফর এনথুসিয়াস্টিক, ফর ইমোশনালও তারা এখানে বলেছে, এক্সেলেন্ট বলেছে, এডুকেশনাল বলেছেন অ্যান্ড এক্সটেন্ডেড অলসো। অ্যান্ড ফাইনালি আই শুড সে ফর ইলেকট্রনিক। অ্যান্ড বর্তমান যুগ কিন্তু নলেজ বেসড। ডেফিনিটলি আমাদের নলেজ বেসড হতে হবে এবং টেকনোলজি বেসড। আমাদের টেকনোলজির বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে এখন এই মুহূর্তে আর? আমরা কিন্তু আপনি 4IR নিয়ে কথা বলছিলেন। সো উইদাউট টেকনোলজি হাউ উই এস্টাবলিশ, হাউ উই ইন্ট্রোডিউস 4IR? আমরা তো 4IR এ চলে গিয়েছি। সো টেকনোলজির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো বর্তমান সরকার, বর্তমান সময়ের এন্টারপ্রেনার যারা, বর্তমান সময়ের লার্নার যারা, those who are the educator, everybody should have to based on their e-learning, e-process or technology based. এটা হচ্ছে আমার বিষয়। আমার ধারণা আজকের আলোচনায় আপনাদের সকলে থাকলে আমি নিজেকে আরো এনরিচ করতে পারবো। আমি ওটাকে ইন্ট্রোডিউস করতে পারবো। আমি সকলের আলোচনা শুনি। এটি হচ্ছে আমার মানে ইন্ট্রোডাক্টরি আমি এটি বললাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। আমি আপনার কাছে আবার আসবো। আমি বেশ কয়েকটি প্রশ্ন অলরেডি রেখেছি আপনার জন্য, যে বিষয়গুলো আপনি আলোকপাত করেছেন। তো সেগুলো আমি আবার আসলে আমাদের বাকি পার্টিসিপেন্টদের, প্যানেলিস্টদের কাছ থেকে কথা শুনে আপনার কাছে আবার আসবো। তো এই মুহূর্তে আমি যেতে যাচ্ছি আমাদের কামরুল কিবরিয়া অয়ন ভাইয়ের কাছে। অয়ন ভাইয়েরা জাগো ফাউন্ডেশন নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবত বাংলাদেশে। একটা ই-লার্নিং এর যদি বলা যায় যে বাংলাদেশ মডেল, একটা মডেল যেখানে তারা ব্লেন্ডেড একটা পদ্ধতি, অনলাইনে তারা লার্নিং দিচ্ছেন, আবার ফিজিক্যাল স্টুডেন্টদেরকে দিচ্ছেন। তো অয়ন ভাই, আপনারা সারা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছেন ঢাকায় বসে। তো আপনারা দীর্ঘদিন যাবত যেহেতু এটা দিচ্ছেন, আপনাদের অভিজ্ঞতা একটু শুনতে চাই যে
শিক্ষার্থীরা আসলে আপনাদের কিভাবে রিসিভ করছে, আর শিক্ষার্থীদের যে ক্যাপাসিটি, তাদের আর্থসামাজিক অবস্থা, এগুলোর মধ্যে থেকে স্কুল প্লাস বাসায় বসে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এবং এই ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতাগুলো কি, এটা যদি আপনাদের অভিজ্ঞতা থেকে। ধন্যবাদ শেফাত ভাইয়া। সবাইকে ধন্যবাদ আসলে এখানে আমন্ত্রণ মানে এখানে আসার জন্য বা অ্যাটেন্ড করার জন্য, এবং ডেফিনেটলি আমি ডেফিনেটলি ইউনিভার্সিটি এবং এটওয়াইকে থ্যাংক ইউ জানাবো এরকম একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ। আসলে আমি মানে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি এভাবে চিন্তা করি, আমি পড়াশোনা করেছি আসলে এডুকেশন কিভাবে প্রোভাইড করতে হয়, তো সেই সূত্রে আসলে জাগো ফাউন্ডেশনে কাজ শুরু করা। সো এখানে আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে 2011 সালের দিকে আমরা যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে আমাদের যে রুরাল মানে শহর এবং গ্রামাঞ্চলের যে কোয়ালিটির যে ডিফারেন্স এডুকেশনের, এটা একটা বিশাল তফাৎ। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সাপোজ হচ্ছে যদি একটু রিমোট এলাকা হয়, সাপোজ হচ্ছে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, টেকনাফ বা মহেশখালী বা সেন্ট মার্টিন, এরকম জায়গাগুলো হয় যেখানে আসলে হার্ড টু রিচ এরিয়া বলি আমরা। এরপরে হচ্ছে বর্ডার এরিয়াগুলা, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষজন চাইলেও বা সরকারি কর্মকর্তা বা আমরা যারা আছি, সরকারি কর্মকর্তা এভাবে না বলি, আমরা যারা আছি সাধারণ মানুষ, তারা আসলে চাইলেও ওখানে যে কাজ করতে পারি না। সাপোজ হচ্ছে বান্দরবনের কথা আমি বলি। বান্দরবনে যেখানে আমরা স্কুলগুলো এস্টাবলিশ করেছি, একটা একদম সবচেয়ে কাছের যে স্কুলটা সেটা হচ্ছে আমাদের মেঘলাতে 700 ফিট পাহাড় একটা আছে, পাহাড়ের ঠিক উপরে স্কুলটা, ঠিক ওটার পরে আরো অনেকগুলা গ্রাম আছে। ওখানে আমাদের স্কুলের ঠিক 1 মিনিট বা 2 মিনিট ডিস্টেন্সে আর একটা সরকারি স্কুল আছে। তো যেটা হয় সেটা হচ্ছে যে ওইখানে থাকাটা, ওখানে সার্ভাইভ করাটা একটা স্ট্রাগল, মানে ওইটা সেলফ, ওখানে যদি আপনি থাকতে চান, ওখানে যদি আপনি কাজ করতে চান, ওইটা একটা স্ট্রাগল। সো অনেকেই ওইখানে যে কাজ করতে আসলে চান না, বা এটা আসলে স্ট্রাগল করতে হয় ওনাদেরকে। সো আমরা চিন্তা করলাম যে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোয়ালিটির যে ডিফারেন্সটা আপনারা খেয়াল করে দেখবেন যে ঢাকা শহরে একটা ক্লাস 5 এর বাচ্চার যে আউটকাম বা ওর যে টার্মিনাল কম্পিটেন্সি ও ডেভেলপ করে, সেম গোজ টু আপনি যদি একটি সবচেয়ে দূরে চলে যায়, মহেশখালীতে যদি চলে যায়, মহেশখালীর ক্লাস 5 এর পাস করা একটা বাচ্চার যে কম্পিটেন্সি, এটা কিন্তু সমান না। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আসলে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি। সো আমরা চিন্তা করে দেখলাম যে আমরা কিন্তু মোরাললেস বাংলাদেশের এখন প্রত্যেকটা প্রান্তেই ইন্টারনেট পৌঁছে গিয়েছে। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে অনলাইন স্কুলিং এর একটা ধারণা স্টার্ট করলাম। যেটা আমরা এভাবে বলতে পারি সেটা হচ্ছে যে একদম অ্যাজ ইউজুয়াল ট্রেডিশনাল স্কুলের মতনই, বাট ওখানে যে টিচার যিনি হচ্ছে ইনস্ট্রাকশন বা উনি লেকচার প্রোভাইড করতেছেন, উনি বেসিক্যালি ওখানে ক্লাসরুমে বসে ডেলিভারি করছেন না, উনি বেসিক্যালি ঢাকায় আমাদের একটা টিচার সেন্টার আছে, ওখান থেকে বসে ইন্টারনেটের থ্রু দিয়ে, সাপোজ এই যে আমরা জুমের কথা বলছি, আমরা ওরকম সেই সময় ওয়েবএক্স ব্যবহার করতাম, রিসেন্টলি লাস্ট 1 ইয়ার আমরা জুমই ব্যবহার করছি। এখানে ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড আছে, আপনি চাইলে বাচ্চাদেরকে নিয়ে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, বোথ ওয়ে কমিউনিকেশন এস্টাবলিশ করা যায়। সো আমরা যেটা করছি যে আমাদের যিনি পড়াচ্ছেন উনি আসলে বেসিক্যালি ঢাকায় বসে ওনার লেকচারটা ডেলিভারি করছেন, আর ওখানে বান্দরবনে বা টেকনাফে বা মহেশখালীতে আমাদের যে স্কুলটা আছে, ওখানে আমাদের বাচ্চারা বসে একদম বিশাল বড় 75 ইঞ্চি স্ক্রিন আছে, স্ক্রিনের থ্রু দিয়ে বাচ্চারা বসে ক্লাস নিচ্ছেন। বাচ্চারা চাইলে রেসপন্স করতে পারছে, কিছু না বুঝলে হাত তুলে বলছে টিচারকে, মিস আমি বুঝতে পারিনি বা স্যার আমি বুঝতে পারিনি। টিচার সাথে সাথে এটা ঢাকা থেকে এখান থেকে বসে উনি রেসপন্স করে ওটা অ্যাড্রেস করছেন। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, বাচ্চাগুলা ছোট, আমাদেরকে যেটা করতে হয় ক্লাসগুলো ম্যানেজ করার জন্য আমরা লোকাল এরিয়া থেকে ওখান থেকে কিছু ফ্যাসিলিটেটর নিয়োগ দিয়েছি, যারা আসলে ক্লাসরুম ম্যানেজ করার দায়িত্বপ্রাপ্ত থাকেন। ওনারা বাচ্চাদের হোমওয়ার্ক গুলা কালেক্ট করেন, ওখানে একটা ডিসিপ্লিন মেনটেন করার একটা বিষয় আছে ক্লাসরুমে, ওই জিনিসগুলো ওনারা মেনটেন করেন। বাট ক্লাসের যে এক্সিকিউশন বা যে লেকচার প্রোভাইড করতেছি বা প্রজেক্ট ওয়ার্ক, যে অ্যাক্টিভিটিস গুলো আমরা করতেছি, এটা পুরোপুরি আমরা ঢাকা থেকে কন্টিনিউ করতে পারছি। সো এইটা দিয়ে আমরা লাস্ট 2011 স্টার্ট করেছি। এই অনলাইন স্কুলের থ্রু দিয়ে বাচ্চারা পিএসসি পরীক্ষা দিচ্ছে, সামনের বছর ইনশাল্লাহ জেএসসি পরীক্ষা দিবে। মানে যদি সাকসেস রেট বলেন, লাস্ট 2টা পিএসসি পরীক্ষায় আমাদের সবগুলা বাচ্চা, এবং আমরা কিন্তু পড়াচ্ছি প্রান্তিক জনগোষ্ঠীকে, যারা আসলে এই সুযোগগুলা পাচ্ছে না, যারা হচ্ছে আমরা বলছি যে ডিসঅ্যাডভান্টেজ পিপল, যারা আসলে সুযোগ পাচ্ছে তারা তো পড়ছেই, যারা পাচ্ছে না তাদের জন্য।
সো এইভাবে যদি বিবেচনা করি যে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছে, সেই হিসাবে যদি পিইসি জেএসসি র আপনারা ফলাফল দেখতে যান, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। মানে টু মি, আমার কাছে যদি বলেন, এটা আমার কাছে খুবই একটা ওয়ান্ডারফুল। মানে 40 জন বাচ্চা পরীক্ষা দিয়ে সবাই এ পেয়েছে, তার ভিতরে 4 জন না 5 জন এ প্লাস পেয়েছে, যাদের আসলে পড়াশোনা সুযোগই ছিল না, যারা লিটারালি যেটা আমরা বলতে পারি যে ওরা সুবিধা বঞ্চিত পর্যায়ে ছিল, সেই সেখান থেকে বাচ্চারা এ প্লাস পাচ্ছে, এ পাচ্ছে, অ্যাবাভ মানে অ্যাবাভ এভারেজ রেজাল্ট করছে, হুইচ ইজ ভেরি গুড। মানে আমার কাছে তো মনে হয় খুবই ভালো একটা বিষয়। আর একটা জিনিস যেটা হচ্ছে যে এই সময়ে এখন আসলে আমাদের সকল স্কুলগুলা বন্ধ। সো আমরা যেটা চিন্তা করেছিলাম যে হ্যাঁ ডেফিনেটলি প্রথম 2 সপ্তাহ আমরাও চিন্তা করেছি আসলে কি করা যায়, কিভাবে করা যায়। সো আমরাও কিন্তু এখন আস্তে আস্তে আমরা নর্মাল যে ক্লাসের যে ব্যাপারটা, পড়াশোনার ব্যাপারটা আমরা আস্তে আস্তে নিয়ে আসছি। এখন যেহেতু আমাদের জনগোষ্ঠী বা যাদেরকে নিয়ে আমরা কাজ করছি তারা বেশিরভাগই সুবিধা বঞ্চিত, সেক্ষেত্রে আমরা যেটা করেছি যে আমরা খেয়াল করে দেখেছি প্রত্যেকের বাসায় মোরালেস মোবাইল ফোন আছে, একটা ফ্যামিলিতে মিনিমাম একটা মোবাইল ফোন অবশ্যই আছে। সো মোবাইল লার্নিং এর একটা প্রসেস আমরা স্টার্ট করেছি। এটা একটা মানে কি বলবো, বেশ বড় সড়ো একটা আলোচনার বিষয়। এখানে যেটা হয় যে মোবাইলের থ্রু দিয়ে আমরা বেসিক লার্নিং, বেসিক রিডিং কম্পিটেন্সি, যেটা বেসিক হচ্ছে এটাকে বলবো লেটার রিকগনিশন, এই জিনিসগুলো আমরা স্টার্ট করেছি, যেটা এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। বাট আমার কাছে যেটা মনে হয়, যদি আমরা চাই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার অলরেডি ডেভেলপ। মানে আমি থ্যাঙ্কস টু আমাদের আমাদের বর্তমান সরকারকে, আমরা যেভাবে আমাদের ইন্টারনেট বা টেকনোলজি স্ট্রাকচার বা ব্যাকবোনটাকে যেভাবে আমরা স্ট্যাবলিশ করেছি, এটাতে আসলে মানে দিস ইজ আমার কাছে মনে হয় যে মানে মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যেটা হচ্ছে কোভিড-19 আমাদেরকে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে যে হ্যাঁ, তোমরা মেইন স্ট্রিম থেকে যদি কোনো কারণে বা চাইলে আমরা এখন সেকেন্ডে যে আমাদের রাফিউদ্দিন স্যার বলছিলেন যে এটা একটা অপশন বিটাকে আমরা কিন্তু মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি। আমাদের অলরেডি স্ট্রাকচার ডেভেলপ করা, টেকনোলজিক্যাল যে ব্যাকবোন সেটা ডেভেলপ করা, ওটার সাথে এখন যেটাকে করতে হবে আমাদেরকে ফ্লেশ গুলাকে অ্যাড করতে হবে। আমরা হ্যাঁ ডেফিনেটলি আমরা হয়তোবা অপশন বি নিয়ে কখনো চিন্তা করিনি, বাট দিস ইজ দ্য টাইম যে আমরা এখন অপশন বি নিয়ে চিন্তা করব। আমি সাউথ আফ্রিকায় দেখেছি, অস্ট্রেলিয়ার কথা রাফিউদ্দিন স্যার বললেন, ইউএসএ তে আছে, জার্মানিতে আছে, যেখানে হচ্ছে যে অনলাইন লার্নিংটা বা ই লার্নিং যেটাকে আমরা বলছি, বা এটা একদম ট্রেডিশনাল ওদের যে এডুকেশন সিস্টেম সেটার সাথে সিমিলটেনিয়াসলি প্যারালালি রান করছে। সো এতে যেটা হয় যে আপনি খেয়াল করে দেখেন, জাপানের কথা চিন্তা করেন, আপনি কোরিয়া, দক্ষিণ কোরিয়ার কথা চিন্তা করেন, এদের কিন্তু পড়াশোনা বন্ধ হয়ে নেই। ওরা হ্যাঁ ডেফিনেটলি স্কুল বন্ধ, কিন্তু জাপান 2009 সালে সার্চ থেকে শিখেছে। দক্ষিণ কোরিয়া এরা দক্ষিণ কোরিয়া এরা 2002 সাল এবং 9 সাল থেকে শিখেছে। যখন আমরা এরকম আইসোলেটেড হয়ে যাব, তখন আসলে কিভাবে পড়াশোনাগুলো আমরা কন্টিনিউ করতে পারি। ওদের কিন্তু স্কুল বন্ধ, মানে বাচ্চারা স্কুলে যাচ্ছে না, বাট ওদের পড়াশোনার সমস্ত অ্যাক্টিভিটিস থ্রু অনলাইন কিন্তু কন্টিনিউ করছে, বিকজ দে হ্যাভ লার্ন ফ্রম প্রিভিয়াস প্যান্ডেমিক যে আসলে কিভাবে আমরা এই জিনিসগুলোকে মুভ ফরওয়ার্ডে মানে সামনে এগিয়ে নিয়ে যাব। সো আমাদের অলরেডি স্ট্রাকচার বা ব্যাকবোন তৈরি করা আছে, আমাদেরকে জাস্ট এখন এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যেমন A2I যে ইনিশিয়েটিভ গুলো নিয়েছে আমাদের মিনিস্ট্রি, এডুকেশনাল মিনিস্ট্রি, আমাদের প্রাইমারি এবং মাস এডুকেশন মিনিস্ট্রি যে ইনিশিয়েটিভ গুলো নিয়েছে, আমার কাছে মানে আমি যদি পার্সোনালি বলেন, আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এটা আসলে কোভিড-19 প্যান্ডেমিক রেসপন্সের জন্য আসলে সীমাবদ্ধ না রাখি। এই জিনিসটা এখন ইনিশিয়েটিভ নিয়েছে আমরা, সত্যি কথা, কিন্তু এই জিনিসটা যদি আমরা এই প্যান্ডেমিকটাকে সাকসেসফুলি যদি ওভারকাম করে চলেও যাই, আমার কাছে মনে হয় এই জিনিসটাকে আমরা প্যারালালি যেন এডুকেশন সিস্টেমের সাথে, আমাদের যে ট্রেডিশনাল যে সিস্টেম সেটার সাথে আমরা যেন প্যারালালি কন্টিনিউ করতে পারি। এইটাই হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। আসলে অনেকেই আছেন। ধন্যবাদ। আমরা আসলে আপনার এই থেকে অনেকগুলো পয়েন্ট পেয়েছি যে আমাদের আসলে কি ধরনের পরিকল্পনা থাকা উচিত, বিভিন্ন দেশ তাদের অভিজ্ঞতা থেকে আসলে কিভাবে তারা শিখেছে, তো আমরাও যাতে সেই জায়গাগুলোতে একটু ফলো করতে পারি। আর আপনারা যেহেতু দীর্ঘদিন যাবত কাজ করছেন, এই অভিজ্ঞতাগুলো আমাদের সরকারের বিভিন্ন জায়গায় যদি পৌঁছে যায়, তো সেটাও নিশ্চয়ই কাজে লাগবে। তো আমি এই পর্যায়ে আপনি এটার কথা বলছিলেন, আমি এটাই থেকে আমাদের ন্যাশনাল কনসালটেন্ট লার্নিং এডুকেশন ইনোভেশনের মেহেদী হাসান ভাইয়ের কাছে একটু যেতে চাই। মেহেদী ভাই কাজ করছেন A2I এডুকেশন প্ল্যাটফর্ম গুলো নিয়ে। তো মেহেদী ভাই, আমাদের যে এই সিচুয়েশনটাতে আমরা পড়লাম, তার আগে থেকেই একটা অনলাইন প্ল্যাটফর্ম বা কয়েকটা অনলাইন প্ল্যাটফর্ম ডেভেলপ করা হয়েছিল ফর প্রফেশনালস এন্ড
মেহেদী ভাই যদি আমাদেরকে কিছু বলতেন এই ব্যাপারটা নিয়ে তাহলে মনে হয় আমরা ভালো হতো। আরো আরো কি কি জিনিস আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে শেফায়েত ভাই। মেহেদী ভাই আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? মেহেদী ভাই শোনা যাচ্ছে না, একটু মাইক্রোফোনটা হ্যালো টেস্ট করে যদি বলেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, তাও আচ্ছা আচ্ছা ঠিক আছে বল। আচ্ছা আচ্ছা, সরি, আসলে আমার হেডফোনটা এখানে একটু প্রবলেম করছে। আচ্ছা, হ্যাঁ জি বলেন মেহেদী ভাই। জি জি, ধন্যবাদ আজকের এই প্যানেল ডিসকাশনটিতে ইনভাইট করার জন্য। এবং আহ, এটা আসলে খুবই একটা মানে বাংলাদেশের জন্য প্রথম আহ, একটা ইভেন্ট এরকম আমরা দেখছি, যেটা আয়োজন করার জন্য অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিশেষ করে ধন্যবাদ। কারণ এই প্রোগ্রামটি দুটি দিক থেকে খুবই খুবই সিগনিফিকেন্ট আমি মনে করছি। বিশেষত এখানে আসলে যদি আমরা প্রোগ্রামটার নামটাই দেখি যে অনলাইন লার্নিং সামিট, সো ফার্স্ট অফ অল এটা একটা অনলাইন সামিট হুইচ ইজ এ ভেরি ইউনিক থিং ইন বাংলাদেশ। বাংলাদেশের জন্য হয়তো এটাই প্রথম অনলাইন সামিট। এবং সেকেন্ডলি যদি আমি বলি, এটা আসলে লার্নিং সামিট। সো লার্নিং নিয়ে বা অনলাইন লার্নিং নিয়ে যে আসলে সামিট করা যেতে পারে, এই আইডিয়াটা আসলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটাতে পায়োনিয়ার হলো। এবং তারা যেভাবে আসলে প্রোগ্রামটা শুরু করেছে, খুবই খুবই আসলে আমি আশাবাদী। তো এই জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। তো আমাকে আমি আমার পরিচয়টি দিয়ে, আমি মেহেদী হাসান। আমি মূলত কাজ করছি বাংলাদেশ সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামে 2016 সাল থেকে। তো আমি মূলত কাজ করছি ফিউচার অফ লার্নিং টিম নামে আমাদের একটি টিম আছে এই টিমটিতে, এবং আমি মূলত কাজ করি ই লার্নিং বিষয়ে। তো আপনারা সবাই জানেন যে এটুআই প্রোগ্রাম বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এজেন্ডার সাথে 2009 সাল 2000 আরো আগে থেকে আসলে মানে এই ডিজিটাল বাংলাদেশ এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম একটি ভূমিকা পালন করছে। এবং আমরা মোটামুটি সরকারি বেসরকারি পর্যায়ে সকল প্রতিষ্ঠানের সাথে সবার সাথে মিলেই সবার সাথে সহযোগী হিসেবেই আমরা কাজ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আসলে আমি যে উদ্যোগটির কথা আজকে বলবো সেটি হচ্ছে যে মুক্তপাঠ ই লার্নিং প্ল্যাটফর্ম, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2016 সালের 1 ফেব্রুয়ারি তিনি উদ্বোধন করেন ই লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠ। এবং আসলে এটি তখন আসলে হয়তো মনে হতে পারে 2016 সালে বাংলাদেশের মতো একটা জায়গাতে ই লার্নিং আসলে কি হতে পারে। এটা আপনারা সবাই জানেন যে যখন আমরা ডিজিটাল বাংলাদেশ এজেন্ডা শুরু করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই এজেন্ডা ঘোষণা করেন, তখন হয়তো কিন্তু আসলে মানুষজন ওইভাবে অনেক ধরনের কথা আমরা শুনেছি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু অনেক ধরনের কথা শুনেছি, কিন্তু আজকে কিন্তু সেটা আসলে কোনো হাস্যরসের বিষয় না। আমরা ডিজিটাল বাংলাদেশে পৌঁছে গিয়েছি এবং আমরা আসলে এই যে আজকে একটা অনলাইন সামিট হচ্ছে, সেখানে আমরা প্রত্যেকের ঘরে বসে আমরা অংশগ্রহণ করছি এবং সারা দেশের মানুষ দেখছে। এটা আসলে বিশাল বড় একটা পরিকল্পনার একটা অংশ। ঠিক সেইভাবেই সেই পরিকল্পনার অংশ হিসেবেই 2016 সালে মুক্তপাঠ ই লার্নিং প্ল্যাটফর্মটি চালু হয়েছিল। যে প্ল্যাটফর্মটি আসলে মূলত আমাদের মুক্তপাঠের মূল লক্ষ্য হচ্ছে যে পেশাগত এবং দক্ষতার উন্নয়ন। কারণ আমরা দেখছি যে সারা পৃথিবী ব্যাপী পুরো আমাদের যদি শ্রম বাজারের কথা চিন্তা করি এবং আমরা যদি চিন্তা করি আসলে আমাদের এডুকেশনের কথা, তো এডুকেশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমরা সেই যদি 18 শতক বা 17 শতক থেকে যদি আমরা ফর্মাল এডুকেশনকে ধরি, ফর্মাল এডুকেশনের যদি উৎপত্তি ধরি, তারপর থেকে কিন্তু আসলে ক্লাসরুমের বাইরে আসলে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি। আমরা টিচার স্টুডেন্টের যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এর বাইরে কিন্তু আমরা যেতে পারিনি। কিন্তু আমাদের টেকনোলজি কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে এবং প্রতি 2 বছরে হয়তো টেকনোলজির ক্যাপাসিটি হয়তো দ্বিগুণ হচ্ছে, এইভাবে আমরা শুনে থাকি। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের এডুকেশন সিস্টেম কি এই টেকনোলজিকে মানে একই পথে না হেঁটে দুটো ভিন্ন পথে হাঁটবে? নিশ্চয়ই না। তো টেকনোলজি আসলে কি করতে পারে, মানে আমরা আসলে টেকনোলজি বলতে সবসময় মনে করি হয়তো ইলেকট্রনিক টেকনোলজি কিন্তু এভরিথিং। হ্যাঁ, টেকনোলজি নিয়ে আমাদের ভিতরে একটা ধারণা আছে যে শুধুমাত্র আইটি বা মানে আমাদের ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন টেকনোলজি নাথিং। এডুকেশনের টেকনোলজি ছিল সেই বই থেকে। হ্যাঁ, যখনই আমরা আসলে প্রিন্টিং প্রেস, হ্যাঁ, যখন আবিষ্কার হয়, তারপর যখন বই ছাপানো হয়, তখনই কিন্তু আমরা ডিস্টেন্স লার্নিং প্রথম শুরু করি।
একজন শিক্ষক, তার আগে কিন্তু শিক্ষা ছিল শিক্ষক এবং শিক্ষার্থী সামনাসামনি বসবে, শিক্ষক হয়তো লেকচার দিবেন, সেটাই হচ্ছে একটা মানে সবচেয়ে যে এটা কমন মেথড। তারপর বই আসলো, বই আসার পরে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়ে যায়নি। আমরা ধরেন যে যদি বলি যে আমাদের আসলে আহ, মানে এটা একটা নতুন একটা টেকনোলজি তখন এসেছিল, এবং তারপরে কিন্তু শিক্ষার পুরো ধারণা চেঞ্জ হয়ে গেছে। সেম অ্যাজ এখন যদি আমরা দেখি যে এখন আসলে নতুন একটা টেকনোলজির যুগ এসেছে, ইনফরমেশন টেকনোলজির যুগ। এটাও আসলে শিক্ষাকে আরো স্ট্রেনথেন করবে, আরো বেশি শক্তিশালী করবে, আরো এফিসিয়েন্ট করবে। এবং এই যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা আমরা বলছি, এখন যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা বলছি, আমরা ক্লাউড কম্পিউটিং এর কথা বলছি, আমরা মেশিন লার্নিং এর কথা বলছি, সবকিছু মিলিয়ে এই যুগের সাথে আমাদের তাল মিলাতে হলে আমাদের দ্রুত আসলে অ্যাডাপ্ট করে নিতে হবে। সেই অ্যাডাপ্টিবিলিটির জন্যই আসলে আমাদের ইনফরমেশন টেকনোলজি এবং এডুকেশনকে একসাথে কাজ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের খুবই একটা সময় মানে খুবই সময় উপযোগী একটা প্ল্যাটফর্ম হচ্ছে মুক্তপাঠ, যেখানে আপনারা যদি ওয়েবসাইটে মানে ইন্টারনেটে সার্চ করেন মুক্তপাঠ.gov.bd, তাহলে আপনারা দেখতে পাবেন যে অলরেডি এখানে প্রায় আমরা গত 4 বছর ধরে কাজ করছি, প্রায় 6.5 লক্ষ এই মুহূর্তে আমাদের প্রশিক্ষণার্থী আছে। এবং আমরা মূলত বাংলাদেশ সরকারের যত প্রতিষ্ঠান প্রশিক্ষণ নিয়ে কাজ করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সাথে নিয়ে আমরা সবার সাথে আমরা কাজ করার চেষ্টা করছি। যদিও শুরু হয়েছিল শিক্ষকদের নিয়ে, শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে আমরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সাথে শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করি। পরবর্তীতে ধীরে ধীরে এটি আসলে যখন খুবই সাকসেসফুলি আমরা করা শুরু করছি, তারপরে আসলে আমাদের সরকারের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আমরা প্রায় জানি যে বাংলাদেশে প্রায় 60টি সরকার 60 গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট আছে, যাদের ভিতরে আমরা ইতিমধ্যে প্রায় 47টা সরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই আসলে যে নির্দেশনা আছে যে ই লার্নিং বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, তো এইখানে আমরা আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে স্বল্প পরিসরে কাজ করছি। এবং আসলে আমি যদি একটু বলি যে ই লার্নিং কিভাবে আসলে আমাদেরকে স্ট্রেনথেন করে, সেই বিষয়ে যদি একটু ধারণা দিই। যেমন ফার্স্ট অফ অল আমরা ধরতে পারি যে একটা ট্রেডিশনাল ক্লাসরুম বা ট্রেডিশনাল ট্রেনিং যখন আমরা দেখি, তখন আসলে সেখানে একটা নির্দিষ্ট ভেন্যু থাকে, একটা নির্দিষ্ট জায়গাতে টিচারকে আসতে হয় বা ট্রেনারকে আসতে হয়, স্টুডেন্টকে আসতে হয় একটা নির্দিষ্ট সময়ে, এবং সেই সময়ে এসেই আসলে ট্রেনিংটা নিতে হয়। কিন্তু যখন আপনি ই লার্নিং এ সুইচ করবেন, তখন কিন্তু টেকনোলজি হচ্ছে আপনাকে সম্পূর্ণ ফ্রিডম দিয়ে দিচ্ছে। ফ্রিডম ইন দ্য সেন্স অফ টাইম, ফ্রিডম ইন দ্য সেন্স অফ আপনার ভিজিট, বা যদি আপনি বলেন যে ফ্রিডম ইন দ্য সেন্স অফ আপনার মানে কারিকুলাম। হ্যাঁ, প্রত্যেকটা দিক থেকে আসলে ই লার্নিং আপনাকে ফ্রিডম দিচ্ছে। আমরা সেই ফ্রিডমটাকে ব্যবহার করছি। এবং আমরা আসলে জানি যে যখন আমরা একটা ফেস টু ফেস ট্রেনিং দিই, তখন হয়তো একজন প্রশিক্ষণার্থী সামনে থাকেন, তিনি একটা লেকচার দেন, এবং সেই লেকচার গুলো আসলে আমাদের যারা ট্রেনি থাকে তারা আসলে সেই জিনিসগুলো তারা ফলো করে। ই লার্নিং এও আসলে সেম জিনিসটাই হয়। আমরা এখানে আসলে কন্টেন্ট যে জিনিসটা, সেই কন্টেন্টের ভিতরে আসলে আমরা বিভিন্ন মাল্টি মোডাল, বিভিন্ন আমরা মাল্টিমিডিয়া কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি, যেটা আসলে ফেস টু ফেস হলে হয়তো প্রজেক্টর বা বিভিন্ন মাধ্যমে ব্যবহার করা হয়। সেটা আসলে ই লার্নিং আমরা দেখছি মুক্তপাঠ প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ই লার্নিং প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড যা আছে, তারা আসলে বিভিন্ন ধরনের কন্টেন্ট ব্যবহার করি। আমরা অ্যাসেসমেন্ট যখন ব্যবহার করি, তখন আমরা আসলে ফেস টু ফেস অ্যাসেসমেন্ট থেকে আমরা আরো বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট ব্যবহার করতে পারি। এবং সেই ক্ষেত্রে হয়তো এমসিকিউ থেকে শুরু করে বিভিন্ন ধরনের, হ্যাঁ, মাল্টিমিডিয়া অ্যাসেসমেন্ট এবং অ্যাসাইনমেন্টস। এবং আমরা যদি দেখি যে আসলে সামনাসামনি যখন আমরা ট্রেনিং করি, তখন হয়তো আমাদের খুবই লিমিটেড নাম্বার অফ পিপলকে আমরা হচ্ছে এখানে এঙ্গেজ করতে পারি। কিন্তু ই লার্নিং এ যখন আমরা যাই, তখন কিন্তু আমাদের আসলে কোনো বাউন্ডারি নেই, আমরা যত স্টুডেন্ট চাই তত স্টুডেন্টকে কিন্তু আমরা আসলে কানেক্ট করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিই, কোভিড সিচুয়েশনে আমরা একেবারেই মার্চ মাসের 18 তারিখে আমরা হচ্ছে ডিজি হেলথের সাথে একটা ট্রেনিং শুরু করেছিলাম, যে করোনা ভাইরাস কোভিড-19 বিষয়ে একটা অনলাইন সচেতনতা বিষয়ক একটা প্রশিক্ষণ। এবং সেখানে আসলে আমরা দেখি যে আমরা প্রায় 3 সপ্তাহের ভিতরে 1,60,000 প্রশিক্ষণার্থী আমাদের এই কোর্সটিতে এনরোল করে। এবং প্রত্যেকে আসলে মানে করোনা ভাইরাস বিষয়ে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যত ধরনের গাইডলাইন তৈরি করা হয়েছে, সব গাইডলাইন আমরা এখানে প্রোভাইড করেছি। এবং প্রায় আমরা দেখলাম 1,60,000 প্রশিক্ষণার্থী এখানে যুক্ত হলো। এবং প্রায় এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় 80,000 মানুষ এই প্রশিক্ষণগুলো সম্পন্ন করেছে। তো আসলে এখানে মানে এটার স্কেলেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট,
যে ই লার্নিং যে অল্প সময়ে যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে, এটা আসলে ট্রেডিশনাল লার্নিং এর পক্ষে সম্ভব না। এবং ই লার্নিং আসলে যত ধরনের কন্টেন্ট, মাল্টিমিডিয়া কন্টেন্ট, সেটা হতে পারে অডিও, ভিডিও, সেটা হতে পারে ই বুক, এবং বিভিন্ন মাধ্যমে যে মানুষকে রিচ করতে পারে, এটা আসলে কোনো লিমিটেশন নাই। যত ধরনের ডিজিটাল টেকনোলজি আছে সব টেকনোলজি আমরা এখানে ব্যবহার করতে পারি। এবং তারপর যদি আমি আসি যে ই লার্নিং এর যদি অ্যাসেসমেন্টের কথা চিন্তা করি, ট্রেডিশনাল ওয়েতে আমরা অ্যাসেসমেন্ট কিন্তু আমাদের নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়ের উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু ই লার্নিং এর ক্ষেত্রে আমরা মনে করি হয়তো অ্যাসেসমেন্ট শুধুমাত্র কুইজ নেওয়ার ভিতরে বা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট নেওয়ার ভিতরে সীমাবদ্ধ, আসলে কিন্তু তা না। ই লার্নিং হচ্ছে অ্যাসেসমেন্ট এবং লার্নিং, এটাকে আসলে ব্লেন্ডেড একটা ওয়ে, মানে মানে আপনি আসলে একটা পর্যায়ে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলোকে ইন্ট্রোডিউস করি, তখন দেখবেন যে এটা আসলে আলাদা করা সম্ভব না। প্রতি মুহূর্তেই আসলে একজন লার্নারকে অ্যাসেস করা যায়, তাকে ট্র্যাক করা যায়, তার অ্যাক্টিভিটি এবং তার বিহেভিয়ার, সে কোন দিকে যাচ্ছে, কতটুকু সময় কোন বিষয়ে ব্যয় করছে, সবকিছু আসলে ট্র্যাক করা যায়। সো আমি মানে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ই লার্নিং হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি একটা ওয়ার্ল্ড, যেটা আসলে আমরা এখনো এক্সপ্লোর করছি। তো থ্যাংক ইউ মেহেদী ভাই, আসলে আমরা অনেক কিছু আমি হয়তো আরো পরে আসবো, পরে আবার আসবো। থ্যাংক ইউ। এই 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 সূত্র ধরে আসলে অনেকগুলো বিষয় আমরা এখান থেকে জানলাম, আমাদের লার্নিং এর যে বিশাল সম্ভাবনার দুনিয়া, এবং সামনে আমরা কিভাবে আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে এডুকেশন সবকিছুকে ই লার্নিং দিয়ে কমপ্লিমেন্ট করতে পারবো। তো আমরা বেশিরভাগ আলোচনা একটু আমাদের যে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে এগুলো নিয়ে শুনলাম। আমি একদম রুডিমেন্টারি লেভেলে স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে এমন একটা প্রতিষ্ঠান, আমাদের খুব নতুন একটা প্রতিষ্ঠান, অনলাইন সহপাঠী, যারা আসলে নিজেরাই স্টুডেন্টদের সলিউশন দিচ্ছে এবং স্টুডেন্টদের সাথে টিচারদের একটা কমিউনিকেশন তৈরি করে দিচ্ছে। এই অনলাইন সহপাঠী সম্পর্কে যদি আরেকটু বলি, যে এরা আসলে তাদের নিজেদের একটা প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে শুরু করছে, যেখানে শিক্ষা আমাদের সারা দেশে লার্জলি হচ্ছে গভর্নমেন্ট সাবসিডাইজ একটা সার্ভিস। তো আমি সাদমান মজিদের কাছে যেতে চাই। সাদমান, তোমরা শুরু করেছো, কিন্তু এই প্রাইভেট সেক্টর থেকে এডুকেশন দেওয়া এটা কতখানি চ্যালেঞ্জিং, আর সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের প্রজেক্ট ডিরেক্টর হাফিজুল্লাহ স্যার আছেন, ওনারা বিডা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট ফান্ডিং করেন, তাছাড়া এই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে আরো এনহান্স করার জন্য ট্রেনিং দেন। তো এই প্রাইভেট সেক্টর থেকে আসলে স্টুডেন্টদেরকে এই ধরনের সার্ভিস দেওয়াটা তোমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং, সেটা কিভাবে তোমরা অতিক্রম করছো এবং ফিউচার এইটা নিয়ে তোমাদের পরিকল্পনা কি? একটু সংক্ষেপে আমাদের প্রোগ্রামটা একটু দেরি করে শুরু করছি আমরা। ঠিক আছে। ওকে, তো ধন্যবাদ সিফাত ভাই। এন্ড আসলে মানে আই ফিল রিয়েলি অনার্ড যে আসলে এরকম একটা জায়গায় আসলে এই অনলাইন সহপাঠীকে তুলে ধরতে পারার জন্য আর কি। সো ডিসকাশনটা খুব ভালো হচ্ছে। এন্ড মানে সিফাত ভাই যেটা বললেন যে অনলাইন সহপাঠী সম্পর্কে আর কি একটু করে বলতে, এলাবোরেটলি বলতে। সো অনলাইন সহপাঠী হচ্ছে মেইনলি যদি আমি বলি, আচ্ছা, অনলাইন সহপাঠীকে ইন্ট্রোডিউস করার আগে আমি শর্ট করে নিজেকে একটু ইন্ট্রোডিউস করে নেই। আমি সাদমান মজিদ, আমি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্ট থেকে 2018 আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি। আর অনলাইন সহপাঠী যাত্রা শুরু হয় হচ্ছে 2017 এর লাস্টের দিকে। আর এটা হচ্ছে মানে আমরাই শুরু করি, আমরা বুয়েটের কয়েকজন মিলে শুরু করি। কারেন্টলি আমাদের প্ল্যাটফর্মটা অনেক বড় বলবো না, বাট আমরা যেখান থেকে শুরু করেছিলাম তার থেকে আসলে অনেক দূর এগিয়ে গিয়েছে। তো এখন অনলাইন সহপাঠীর কথা যদি বলি, এটা হচ্ছে বেসিক্যালি একটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। বাট আমরা আসলে চাচ্ছি এমন একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করতে যেটা অনেকটা একটা সোশ্যাল মিডিয়ার মতো কাজ করবে, এডুকেশনের জন্য একটা সোশ্যাল মিডিয়ার মতো কাজ করবে। লাইক ফেসবুক, রেডিট, আমরা যদি এরকম কিছু প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করি, কিছুটা মিল এখানে আমি পাবো। তো আমাদের বেসিক কনসেপ্টটা হচ্ছে এটাই যে আমরা ই লার্নিং বা এই জিনিসগুলা, যে ভিডিও কন্টেন্টের থ্রুতে লার্নিং, এই লার্নিং গুলার দিকে আসলে আমরা অনেকেই মানে বাংলাদেশে কারেন্টলি ফোকাস করছি, বা গ্লোবালিও এখন এটা কারেন্টলি অ্যাকসেপ্টেড অনেক ভালোভাবেই। কিন্তু আমরা যেটা দেখলাম যে আমরা যখন ই লার্নিং সলিউশনস গুলোর দিকে যাই, মানে ভিডিও কন্টেন্টের দিকে যাই, দেখা যায় যে এখানে ডিরেক্ট ইন্টারাকশনটা কিন্তু এনশিওর করা যায় না। লাইক একটা স্টুডেন্ট একটা টিচারের সাথে সরাসরি ইন্টারাক্ট করে কোনো কিছু শিখবে, সেই জিনিসটা কিন্তু আমরা এনশিওর করতে পারি না, কোনোভাবেই পারি না। অনেকটা কমিউনিকেশনটা হয়ে যায় হচ্ছে ওয়ান ওয়ে। আর তাছাড়া আমি যদি এর বাইরেও চিন্তা করি যে পুরা বাংলাদেশের পার্সপেক্টিভটা যদি দেখি, যে শহর বা লাইক যারা একটু মানে সুবিধা যাদের হচ্ছে বেশি আছে, মানে টাকা পয়সার দিক থেকে বা তাদের লোকেশনের দিক থেকে, তারা কিন্তু এই ওয়ান টু ওয়ান লার্নিংটা তাদের ক্লাস ছাড়াও বিভিন্ন টিচারের কাছ থেকে বা বিভিন্ন ভাবে কিন্তু পাচ্ছে। কিন্তু আমি যদি রিমোট এরিয়া গুলাতে আমি চিন্তা করি, সেই এরিয়া গুলাতে কিন্তু দেখা যায় কি স্টুডেন্টরা তাদের কোয়ালিটি ওয়ান টু ওয়ান লার্নিং এর কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না। লাইক স্পেসিফিক যে কোনো একটা জায়গায় প্রবলেম, সেই প্রবলেম গুলা সলভ করার মতো আসলে কেউ নাই।
তো এই পুরা জিনিসটা চিন্তা করে আমরা হচ্ছে অনলাইন সহপাঠীকে ডেভেলপ করি। তো এই প্ল্যাটফর্মে যেটা করা যায় যে একটা স্টুডেন্ট দিনের যে কোনো টাইমে তার যে কোনো একাডেমিক কোয়েশ্চেন করতে পারে ফর ফ্রি। হ্যাঁ, আর এটা ছাড়া হচ্ছে আমাদের একটা ব্লগ সেকশন আছে, লাইব্রেরি সেকশন আছে। এটা হচ্ছে তার ইনস্ট্যান্ট যে কোনো ইনফরমেশন যদি দরকার হয় সেখান থেকে অ্যাক্সেস করতে পারে। আর ফাইনালি আরেকটা ব্যাপার হচ্ছে যে তার শুধুমাত্র একটা কোয়েশ্চেন করলে বা একটা ইনফরমেশন অ্যাক্সেস করলেই যে তার সব নিডটা ফুলফিল হয়ে যায় পার্সোনালাইজ লার্নিং এর, তা কিন্তু না। সো এটার কারণে আমরা আরেকটা এনরিচড অপশন রেখেছি যে এটার মাধ্যমে একটা স্টুডেন্ট তার যদি কোনো একটা কোয়েশ্চেন করার পরও ওই টপিকটা নিয়ে বা ওই সাবজেক্টটা নিয়ে তার ডিটেলস গাইডলাইন দরকার হয় বা হেল্প দরকার হয়, কন্টিনিউয়াস লার্নিং সাপোর্ট দরকার হয়, তাহলে সে আমাদের প্ল্যাটফর্ম থেকেই অনলাইনে যে কোনো সময়ে যে কোনো মেন্টরকে হায়ার করতে পারবে অ্যান্ড তার কাছে সে 1-to-1-এ অনলাইনে ভয়েস কল, ভিডিও কল, স্ক্রিন শেয়ার, হোয়াটএভার মানে অনলাইন লার্নিং টুলস গুলা ইউজ করে সে হচ্ছে সরাসরি ওই টপিক গুলা বুঝে নিতে পারবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি যে এইটাতে মানে মেইনলি দেখা যায় কি যে বাংলাদেশে যদি আমি টিচার এন্ড স্টুডেন্ট রেশিওর কথা চিন্তা করি, এটা অলমোস্ট 1:60, মানে একটা টিচারের জন্য 60 স্টুডেন্ট। সো যেটা হচ্ছে ব্যাপার যে রুরাল এরিয়াতে আবার এই জিনিসটা, এই রেশিওটা আরো বেশি। তো আমরা তখন চিন্তা করলাম কি যে এই প্ল্যাটফর্মটা তাই আমরা এমন ভাবে সাজাবো, যেটা বললাম এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সেখানে স্টুডেন্টরাও থাকবে, স্টুডেন্টরা যারা নিজেদের হেল্প করতে পারবে, আবার এক্সপার্ট টিচার্সরা, মেন্টররাও এখানে থাকবে। সো সবাই মিলে একটা কোলাবোরেটিভ লার্নিং প্ল্যাটফর্ম হবে যেখানে সবাই নিজেদেরকে কন্ট্রিবিউট করতে পারবে। হ্যাঁ, তার মানে হচ্ছে একটা স্টুডেন্ট যখন শিখছে সে শুধুমাত্র তার টিচারের থেকে শিখছে না, তার সহপাঠীরা মানে যারা হচ্ছে সাপোজ কোনো একটা সাবজেক্টে সে খুব ভালো, তার কোনো একটা সহপাঠী সে কিন্তু তার থেকে ওই লার্নিং সার্ভিসটা পাচ্ছে। একটা স্টুডেন্ট ঢাকায় থাকে, সে খুব ভালো ম্যাথ বা ফিজিক্সে খুব ভালো, সে কিন্তু চাইলে চিটাগাং এর একটা স্টুডেন্টকে ওই সার্ভিসটা দিতে পারে। সেই প্ল্যাটফর্মটা বা সেই সুযোগটা আসলে আমরা এখানে এনেবল করছি। শিফাত ভাই যেটা বললেন যে প্রাইভেট সেক্টর থেকে আসলে এরকম একটা সার্ভিস দেওয়া আসলে কতটা চ্যালেঞ্জিং, তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে বাংলাদেশের যে হিউজ পপুলেশনটা, সেই পপুলেশনটাকে আসলে ডিরেক্টলি রিচ করা। সেই রিচ করার জন্য আমার কাছে মনে হয় যে মানে আমরা শুরু থেকে আসলে এই চ্যালেঞ্জটা ফেস করে আসছি যে মানে একটা একটা নতুন প্ল্যাটফর্মে যে অ্যাকসেপ্টেন্সটা, হ্যাঁ একটা প্রাইভেট সেক্টর একটা নতুন প্ল্যাটফর্মের অ্যাকসেপ্টেন্সটা কিন্তু সহজে মানুষ নিতে চায় না, কারণ স্বাভাবিক ক্রেডিবিলিটির একটা ব্যাপার থাকে, কোয়ালিটির একটা ব্যাপার থাকে। তো আমরা যেটা চিন্তা করছি যে আমরা আসলে বিভিন্ন এডুকেশনাল স্টেক হোল্ডার যারা আছে, স্পেশালি আমাদের অলরেডি এটুআই এর সঙ্গে বেশ কিছু মানে কথাবার্তা চলছে, ডিসকাশন চলছে, প্লাস অন্যান্য যেসব এডুকেশনাল স্টেক হোল্ডার আছে তারা যেই সেক্টর থেকেই আছে, আমার কাছে মনে হয় যে আমাদের প্ল্যাটফর্মটা এমন ভাবে ডিজাইন করা সবার সাথে কিন্তু আমাদের কোলাবোরেশনটা পসিবল। স্পেশালি আমি যদি ই লার্নিং প্ল্যাটফর্মগুলোর কথাই বলি, যেটা বললাম যে ভিডিও কন্টেন্ট যেগুলো যারা হচ্ছে সার্ভ করছে বা অন্যান্য কন্টেন্ট গুলো সার্ভ করছে, ওখানে কিন্তু ইন্টারাকশনের জায়গাটা নাই। যে প্ল্যাটফর্মই থাকুক, আমরা কিন্তু সব প্ল্যাটফর্মকে ইজিলি কোলাবোরেট করে সেই ইন্টারাকশনের জায়গাটা তৈরি করে দিতে পারি। হ্যাঁ, তো আমাদের হচ্ছে যে আমার মনে হয় দারুণ, আমরা আইডিয়াটা পেয়েছি তোমার কাছ থেকে। আমাদের প্রোগ্রামটা যদি একটু লিমিটেড টাইমে আমরা সবার কাছ থেকে আসলে অনেক শুনতে পারলে ভালো হতো। আচ্ছা, পরের আরেকজন আমাদের সাথে আছেন, ওনার কাছে আচ্ছা ওকে, নেক্সট ডিসকাশন আবার আসবো। শামীম ভাই, আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর অফ অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট, আপনার কাছে আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন। অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন, সবার আলোচনা নিশ্চয়ই শুনেছেন। এই যে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের সারা দেশের স্কেলেবিলিটির কথা বলছি, আমাদের রুরাল আরবান ডিস্টেন্সের কথা বলছি, আবার আমাদের স্টুডেন্টের ক্যাপাসিটির কথা বলছি। তো এই এত বিশাল একটা সার্ভিস, এই ধরনের সার্ভিস ডেভেলপ করার জন্য আপনি তো একটা প্রাইভেট সেক্টর থেকে বিভিন্ন সময় আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোর ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডেভেলপমেন্টের কাজ করছেন। তো এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মগুলো ডেভেলপমেন্ট এবং এগুলার আসলে কস্ট স্ট্রাকচারটা কিরকম, কতখানি কস্টলি আমাদের যদি চিন্তা করি? আমাদের প্রায় অলমোস্ট 45 মিলিয়ন স্টুডেন্টদেরকে সার্ভ করতে হবে রেগুলারলি আমাদের জেনারেল এডুকেশন যেটা আছে। তার পাশাপাশি যদি আমরা অনলাইনেও পুরো সার্ভিসটা নেশনাল দিতে চাই, তাহলে আসলে আমরা কতখানি গভর্নমেন্ট কতখানি প্রস্তুত? আমাদের এই ধরনের ইনভেস্টমেন্টগুলো কি আসলে কতখানি বিগার ইনভেস্টমেন্ট লাগবে আমাদের এডুকেশনের ইনভেস্টমেন্টের পার্ট থেকে যদি চিন্তা করেন? আর আসলে একটা সিস্টেম ডেভেলপমেন্ট এবং সেটাকে ম্যানেজ করার জন্য আসলে কি ধরনের টেকনোলজি আমাদের ব্যারিয়ার আছে মনে হচ্ছে, বিশেষ করে আমাদের দেশের পার্সপেক্টিভ? আমরা কি খুব ভালো অবস্থায় আছি টেকনোলজিক্যালি, নাকি অনেক পিছিয়ে আছি, নাকি অনেক এগিয়ে আছে? এই জিনিসটা একটু যদি বলতেন শামীম ভাই। ধন্যবাদ সিফাত ভাই। প্রথমেই সময়োপযোগী এরকম এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং এটুআই কে ধন্যবাদ। আমি আসলে স্পেসিফিক দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, যেটাকে আসলে আপনার প্রশ্নকেও কভার করবে।
একটা হলো কোভিড-19 এর সিচুয়েশন এই মুহূর্তে কি হচ্ছে এবং এর পরবর্তীতে আসলে কি হবে, দুইটা জিনিস নিয়ে স্পেসিফিক যদি বলি। একটা হলো দেখেন যে এফিসিয়েন্সিটা কিন্তু আমাদের অনেক বেড়ে গেছে। কোভিড-19 এটা এসে এটা আমাদের এফিসিয়েন্সিটা অনেক বেড়ে গেছে। সেটা যদি এই প্রোগ্রামটা দেখেই আমরা দেখি, রিয়ালাইজ করি, যেরকম একটা অনলাইন সামিট যেটা ফার্স্ট টাইম বাংলাদেশে হচ্ছে, এটা যদি আমরা ফিজিক্যালি করতে যেতাম তাহলে এই একটা অনুষ্ঠান আয়োজন করতে যেতেই হয়তো মাসখানেক লেগে যেত। সেখানে আমরা যারা ইনভাইটি আছে আমাদের ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হতো। সেখানে দেখেন আমাদের এফিসিয়েন্সিটা কত বেড়ে গেছে, জাস্ট অনলাইনে আমরা সবাই যার যার জায়গা থেকে কানেক্ট করতে পারছি। এখানে ব্যাপারটা হলো যে টেকনোলজিটা একটু পরে আসি। টেকনোলজি জিনিসটা কি, যেমন আমার যদি একটা জিনিস আমি এইরকম দেখি, যদি একটা এফিসিয়েন্ট সিস্টেম থাকে এবং আমরা যদি সেখানে টেকনোলজি অ্যাপ্লাই করি তাহলে এফিসিয়েন্সিটা বহুগুণ বেড়ে যাবে। ঠিক সিমিলারলি এটার অপোজিটই কিন্তু এরকম, যে আমার যদি একটা ইনএফিসিয়েন্ট সিস্টেম থাকে এবং সেখানে যদি টেকনোলজি অ্যাপ্লাই করি তাহলে সেটার ইনএফিসিয়েন্সিটাও অনেক বেড়ে যাবে। তার মানে দুইটার ভিতরে কিন্তু গালফ অফ ডিফারেন্স হয়ে যাবে যদি এটা ক্লিয়ারলি আইডেন্টিফাইড না করতে পারি। সো আমি এই মুহূর্তে আমাদের যেটা আসলে হচ্ছে যে আমাদের আসলে টেকনোলজি এবং এফিসিয়েন্সি দুইটা প্যারালালি এগোচ্ছে। কিন্তু যদি দেখেন এই মুহূর্তে যদি দেখেন যে কোনো রকম ঘোষণা ছাড়াই আমাদের অনেক এন্টারপ্রেনিউর বের হয়ে আসছে, অনেক শিক্ষক আছে, অনেক পার্সোনাল মানে ব্যক্তি মানে ইন্ডিভিজুয়ালি অনেকে লাইভ ক্লাস নিচ্ছেন, ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করছেন। তাদেরকে কিন্তু কেউ কিছু বলে নাই, কোন রকম ঘোষণা ছাড়াই এটা নিচ্ছেন। সেটা জুমের মাধ্যমে, মিটের মাধ্যমে, ওয়েবএক্স এর মাধ্যমে, টিমের মাধ্যমে, ইভেন ফেসবুক লাইভের মাধ্যমে যার মতো করে নিচ্ছেন, উদ্যোগী হয়ে উঠছেন। এখন ব্যাপারটা হলো যেটা ভালো যে এটা আমরা সবাই কি করতে পারছি, যে আমরা সবাই উদ্যোগী হয়ে উঠছি স্ব জায়গা থেকে। এটা অন কাইন্ড অফ একটা প্র্যাকটিস কিন্তু হয়ে যাচ্ছে। এটা যদি একটা নর্মাল সিচুয়েশন থাকতো এই জিনিসটা কিন্তু হইতো না, সবাই এইভাবে হতো না। একটা নেসেসিটি হয়ে গেছে, সবাই যার যার মতো করে এটা করছে। এটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সে দিকটা বিবেচনা করছে না, আমাকে ক্লাস নিতে হবে, এটা কন্টিনিউ করতে হবে। এই মুহূর্তে না, সবাই বাসায় বসে আছে, আমাকে এই বিষয়টা আমি ভালো পারি, এটা আমি একটু অনলাইনে শিখাই, আমিও বসে আছি, মানে ইউটিলাইজ করছি, এফিসিয়েন্সিটা বাড়ছে। এখন আমাদের সময়টা হলো এখন আমাদের সময়টা হলো যে এই যে বিক্ষিপ্ত ভাবে স্ক্যাটার্ড ওয়েতে এই জিনিসগুলো যে হচ্ছে এইগুলোকে এক জায়গায় করে নিয়ে আসা এবং টেকনোলজিটা পাশাপাশি ডেভেলপ হয়ে যাচ্ছে। তার মানে এর পরের স্টেপটা হলো আমাদের একটা সাস্টেইনেবিলিটি মডালিটিতে চলে আসা। তো সাস্টেইনেবিলিটি মডালিটিতে যদি চলে আসতে যাই, এটা দুইটা পার্সপেক্টিভ। আপনি একটা কষ্টের কথা বলেছেন, এটা একটা জিনিস হলো যে দেখেন এই যে ইন্ডিভিজুয়ালি যে উদ্যোগগুলো নিচ্ছে এর জন্য কিন্তু এগুলো কিন্তু খুব একটা কস্টলি না, ফ্রিলি করতে পারছেন নানান মাধ্যমে। আপনার জুম আপনাকে 40 মিনিটস ফ্রি দিচ্ছে, 40 মিনিট আপনি ক্লাস নিতে পারছেন, 40 মিনিট ফেয়ার আনাবে একটা ক্লাস নেওয়ার জন্য। আবার যদি আপনি এটাকে করতে চান, যদি একটু টাইম এক্সটেন্ড করতে চান, তাহলে জুমের একটা $15 একটা প্যাকেজ নিলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে 1-1,500 টাকা, খুব বেশি না কিন্তু মান্থলি। সো কিন্তু এইটাকে যদি আসলে সাস্টেনেবল ওই মডেলিতে নিতে চাই, যে শুধু আসলে লাইভ ক্লাসটা নেওয়াটাই বড় ব্যাপার না, এর সাথে আনুষঙ্গিক অনেক জিনিস থাকে, যেমন অ্যাসেসমেন্ট থাকে, মানে স্টুডেন্টরা পড়তেছে সেই অ্যাসেসমেন্টটা সঠিকভাবে হচ্ছে কিনা, অ্যাসেস করতে পারতেছে কিনা, এর সাথে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিতে পারতেছে কিনা, টু কমিউনিকেশন হচ্ছে কিনা, এই জিনিসগুলো মিলে সবকিছু মিলে যদি একটা কমপ্লিট প্যাকেজ বা সাস্টেনেবল সলিউশনের দিকে যাই, দেন ইট উইল বি কস্ট ইফেক্টিভ। এবং সেন্ট্রালি যদি সবকিছু নিয়ে আসতে চাই, তার মানে এখানে একটা নীতিমালাও থাকা দরকার। কারণ বিক্ষিপ্তভাবে যে সবাই যে শিখাচ্ছে এটা আসলে কোয়ালিটিটা ইনশিওর হচ্ছে কিনা, এই কোয়ালিটিটা ইনশিওর করার জন্য এবং এরকম একটা সাস্টেইনেবল সলিউশন করার জন্য অবশ্যই একটা প্ল্যাটফর্মের দিকে যেতে হবে, যেটা একটু অবশ্যই কস্ট ইফেক্টিভ এবং অবশ্যই এটা মানে বিয়ন্ড দ্য ক্যাপাবিলিটি, অবশ্যই এটা হবে না, অবশ্যই থ্যাংক ইউ শামীম ভাই। আমাদের প্রোগ্রামের যেহেতু একটা টাইম বাউন্ড আছে, আমাদের শেষ করতে হবে। আমি জাস্ট 30 সেকেন্ড পরে আমি রাফিউদ্দিন স্যারকে একটু বলবো, স্যার আপনি একটু শর্ট করে জাস্ট 30 সেকেন্ডে আপনার লাস্ট রিভিউ এক্সপ্রেশন থাকে। অনেক কোশ্চেন ছিল, এগুলো আমি যেতে পারছি না, আবার নেক্সট ডিসকাশনে নিশ্চয়ই যাব। তো আমাদের শেষ করতে হবে ইমিডিয়েটলি। আপনি স্যার 30 সেকেন্ড একটু জাস্ট আপনার পয়েন্টটা যদি বলেন। থ্যাংক ইউ সিফাত, জাস্ট আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আসলে অনেক কথা উঠে আসছে, খুবই দরকারি কথা। জাস্ট কুইকলি র্যাপ আপ করছি যে আসলে আমরা এখন খুবই এক্সাইটেড তো আসলে সবাই, যে কারণে শামীম ভাই যেটা বললেন যে আসলে সবাই ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এক্সাইটমেন্টটা খুব বেশি। মানে আমরা যখন শুরু করেছি সবাই দেখেন প্রতি রাত্রে 9টা থেকে 11টা আপনি দেখবেন 100টা ফেসবুক গ্রুপ থেকে লাইভ হয়। মানে আমরা এটার সাথে কোপ করছি এখন। ডেভেলপ কান্ট্রি যেখানে 20 বছরে গিয়েছে, আমি শিওর আমরা যেভাবে অ্যাডপ্ট করছি এত ভার্চুয়াল ভিজিবিলিটি কোনো দেশে নাই, আমি দেখি না। তো আমরা হয়তো ওখানে যারা 20 বছরে গিয়েছে
আই এম শিওর আমরা বাংলাদেশিরা হয়তো সেখানে 5 বছরে পৌঁছে যাবো ইনশাল্লাহ। এবং এখানে যেই কারণ আমরা বাঙালিরা যখন যেটা ধরি সেটা কিন্তু শেষ দেখে ছাড়ি। আমার মনে হয় যে অনলাইন প্ল্যাটফর্ম এটা আসলে খুবই দরকার। সো আমি একটা সাজেস্ট করছি যে আমাদের অনেকে প্রবলেম আসছে যে আমাদের কিভাবে এটা সাস্টেনেবল হবে। আমাদের দুইটা জিনিস খুব ডেভেলপ করা দরকার। কারণ একটা হচ্ছে মুডল, একটু টেকনিক্যাল টার্ম মুডল, এটা ওপেন সোর্স। সো আলটিমেটলি প্রত্যেকটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউনিভার্সিটি তৈরি করা দরকার। এবং এই ইন্ডাস্ট্রি আমাদের তৃতীয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি হতে পারে। কারণ প্রত্যেকটা দেশে এখন যেহেতু অনলাইনে যাচ্ছে, অনেক দেশে কিন্তু মুডল কেনা নাই। বাংলাদেশেও বেশি হাতে গোনা কয়েকটা ছাড়া কারোই মুডল নাই। মুডল এন্ড মুক যে আমাদের ওপেন যে কোর্সগুলা, এই দুইটা জিনিসে আমাদের ইনভেস্টমেন্ট করার সময় আসছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি নিজস্ব মুডল তৈরি করতে পারে, অনলাইন ম্যানেজমেন্ট সফটওয়্যার, এন্ড এটা বাইরে আমরা এক্সপোর্টও করতে পারি যারা সফটওয়্যার নিয়ে কাজ করে। আর আমাদের ছাত্রদের যে পড়াশোনার ঝামেলাটা মানে আমরা যেটা ফেস করছি এখন, আমাদের এখানে আমি একটা মডেল দাঁড় করিয়েছি গত কয়েকদিন রিসার্চ করে, যে আসলে 5টা স্টেক হোল্ডার যদি একসাথে কাজ করে, ইকোসিস্টেমে কাজ করে, তাহলে কিন্তু আলটিমেটলি ইট কুড বি সাস্টেইনেবল ইন বাংলাদেশ। যেটা বললাম A2I যা করছে, আইসিটি যা করছে, ভেরি গুড। গভর্নমেন্টের অনেক নেক আছে সেখানে, গভর্নমেন্টের সাপোর্ট। আমাদের আমাদের স্টেক হোল্ডারের মধ্যে 5টা গ্রুপকে আমি আইডেন্টিফাই করেছি যারা আসলে একসাথে কাজ করা উচিত। নাম্বার 1 হচ্ছে টেলকো গুলা, কারণ তারা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে এবং সেটা অ্যাভেলেবল করে দিচ্ছে সস্তায়। সো আমি একটা প্রপোজ করেছিলাম যে আমাদের টেলকো গুলা যদি স্টুডেন্ট প্যাকেজ চালু করে, যে শুধু ছাত্রদের জন্য ইন্টারনেটটা হবে, হয়তো 100 জিবি ইন্টারনেট মাত্র 500 টাকা বা 300 টাকায়। আচ্ছা, তাহলে টেলকো আমাদের ইন্টারনেট প্রোভাইডে ফ্রি করে দিতে পারে, অথবা ফ্রি করে দিতে পারে বা সস্তা দিতে পারে। নাম্বার 2 হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গুলা। নাম্বার 3 হচ্ছে ব্যাংক গুলা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চলে আসতে পারে, মানে বিভিন্ন ডিভাইস গুলা ফ্রি প্রোভাইড করে অথবা ছোট ইনস্টলমেন্টের মাধ্যমে। নাম্বার 4 হচ্ছে এডুকেশন মিনিস্ট্রিকে এগিয়ে আসতে হবে, এবং আসছেও ওনারা, এবং আইসিটি ডিভিশন। সকালে একটা নিউজ দেখলাম যে আমাদের বোস্টন ইউনিভার্সিটি তারা আগামী ডিসেম্বর পর্যন্ত অনলাইনে যাবে। দেন আজকে দেখলাম ইউনিভার্সিটি অফ এডিনবার্গ তারাও বলেছে তারা হয়তো ব্যাংকরাপ্ট হয়ে যাবে। এবং আলটিমেটলি এইভাবে সারা দুনিয়া লার্নিং প্ল্যাটফর্মে চলে গিয়েছে। অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড সবাই যেহেতু অনলাইনে চলে গিয়েছে, আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর সময় অনলাইনে একটা বাইক নিব স্যার আমাদের একেএম হাফিজুল্লাহ স্যারের কাছ থেকে। স্যার আপনার কাছে অনেক প্রশ্ন নিয়ে আসা উচিত ছিল, কিন্তু আসলে আমাদের যেহেতু অনেক আমাদের ডিসকাস করছেন টাইম পাইনি। আপনি স্যার একটু সংক্ষেপে জাস্ট আপনার মাধ্যমে শেষ করব, আমি সবার কাছে ফিরব না। আপনি স্যার একটু যদি আমাদেরকে এই প্রোগ্রামটা শেষ করার জন্য কিছু বলেন, যেরকম আমাদের স্যার বললেন, রাফিউদ্দিন স্যার, আপনার যদি এরকম কিছু পয়েন্টস মনে হয়। আমি আর প্রশ্ন নিয়ে যাচ্ছি না আপনার স্যার। থ্যাংক ইউ। Okay, Shifat, thank you very much for arranging this nice program. এটা বলেই শেষ করতে চাই, অ্যাকচুয়ালি there are a lot of advantages of e-learning. তো সেই অ্যাডভান্টেজ গুলো যদি আমরা একটু গ্রহণ করতে চাই, আমরা এগুলোকে যদি ইন্ট্রোডিউস করতে চাই, তো সেক্ষেত্রে ই-লার্নিং এর কোনো বিকল্প নাই। এটা সেলফ পেসিং এর ক্ষেত্রে যতটা জরুরি হয়, যেটা প্রত্যেক স্টুডেন্ট সেটা তাদের যে ট্রেনিং যেটা আছে, ওদের লার্নার যারা কুইক লার্নার যারা আছে, তাদের রিডিউস করতে পারে তাদের স্ট্রেস গুলাকে, ইনক্রিজ করতে পারে তাদের স্যাটিসফ্যাকশন গুলাকে। সেক্ষেত্রে অন ডিমান্ড অ্যাভেলেবিলিটি যেটা আছে সেটা ই-লার্নিং এর ক্ষেত্রে তারা পাচ্ছে। এখানে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি আছে আপনার, বোথ দ্য স্টুডেন্টস এন্ড লার্নার্স এন্ড দ্য টিচার সবার জন্যই আছে। আপনার সবচেয়ে বড় জিনিস, সেটা ওভারঅল কস্টটাকে আমরা রিডিউস করতে পারি থ্রু ই-লার্নিং, আর এটা টাইম রিডিউস করা যায়। তো কনসিস্টেন্সি যেটা আছে, সেলফ ইন্টারেস্ট সেটাকে গ্রো করা যাচ্ছে আর কি। সবকিছু মিলিয়ে ভেরি মাচ ইন্টারেক্টিভ হয় সবকিছু মিলিয়ে। আই থিঙ্ক দিস ইজ অ্যামেজিং ইফ উই ক্যান ইন্ট্রোডিউস দিস ই-লার্নিং ইন দিস সিচুয়েশন অলসো। সবসময় যদি করতে পারি, দ্যাট উড বি ভেরি নাইস। সো এগেইন থ্যাংক ইউ যারা এসছেন। মেহেদি হাসান আমাদের ন্যাশনাল কনসালটেন্ট A2I এর, উনি আমাদের রাফি সাহেব এসছেন, তারপরে সাদমান উনি আমাদের বুয়েটের, সকলকে, এবং আর যারা সবাই এখানে জয়েন করেছেন সকলকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। বেস্ট অফ লাক। সবাইকে অনেক আলাপ আছে। আজাদ স্যারের সাথে আমরা বসি মাঝে মাঝে, আমাদের এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করি। A2I কে ধন্যবাদ, মানিক ভাইয়ের সাথে প্রায়ই কথা হয়। এখন আমরা ফোনে নিত্যপণ্য নিয়ে কাজ করছিলাম, দীর্ঘ আলাপ হয়েছে আমাদের। হাফিজ ভাই, আমরা কিন্তু ইতিহাসের অংশ হয়ে থাকলাম। একটা অনলাইন সামিট বাংলাদেশে প্রথম হয়েছে, ড্যাফোডিল করেছে ইন সাপোর্ট উইথ দ্য হেল্প অফ A2I। তো আমরা কিন্তু একটা ইতিহাসের অংশ হয়ে থাকলাম, ভবিষ্যতে হয়তো আরো হবে, কিন্তু এটা হচ্ছে প্রথম। থ্যাংক ইউ স্যার, আমরা সবাই এই পুরো ইতিহাসের অংশ হয়ে গেলাম নিশ্চিতভাবে। রাফিউদ্দিন স্যার যেটা বললেন, সবাইকে পার্টিসিপেট করার জন্য অনেক ধন্যবাদ। আমরা সবগুলো পয়েন্ট নিয়ে নিয়েছি, এই পয়েন্টগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা পাবলিকেশনে যাব। আপনাদের যে পরামর্শগুলো আছে
তো আশা করি সবাই মিলে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো এবং ই লার্নিং এর ক্ষেত্রে যত ধরনের সলিউশন আমাদের আসবে সবগুলোকে আমরা অ্যাডপ্ট করবো। আমরা অবশ্যই যেটা মাননীয় শিক্ষামন্ত্রী গতকাল বলেছেন, আমরা